আচ্ছা বলো তো, সবচেয়ে বেশি এ প্লাস মিস করে কোন সাবজেক্টে? এই প্রশ্নটার উত্তর হলো সবচেয়ে বেশি পরিমাণে এ প্লাস মিস করে ইংলিশে। সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সবচেয়ে বেশি পরিমাণে এইচএসসি পরীক্ষায় ইংলিশেই এ প্লাসটা মিস হয়। তো এখন আরেকটা প্রশ্ন উত্তর দাও তো, সবচেয়ে কম নাম্বার কোনটাতে পাও? মানে ইংলিশে যে প্রশ্নগুলো হয় এর মধ্যে, মানে ইংলিশ ফার্স্ট পেপারে তুমি কোন আইটেমে সবচেয়ে বেশি কম নাম্বার পাও? তোমার কাছে এক একটা হতে পারে, তবে যদি বলি ম্যাক্সিমাম স্টুডেন্ট এমসিকিউ উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং রিঅ্যারেঞ্জিং, এই চারটা টপিকে সবচেয়ে বেশি পরিমাণে কম নাম্বার পায়। এখন তুমি ইংলিশে প্রিপারেশনের ক্ষেত্রে তোমার কয়েকটা বিষয় খুবই ভালো মতো মাথায় রাখতে হবে। তুমি যদি রিভিশন দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো ফলো করো, ইনশাল্লাহ আমি মনে করি তোমার রিভিশনটা ভালো হবে এবং তুমি ইনশাল্লাহ এ প্লাস পাওয়ার মতো করে প্রিপারেশনটা কমপ্লিট হবে। তো প্রথমেই বলবো, তোমার রিডিং পার্ট এবং রাইটিং পার্ট দুইটার জন্যই তোমাকে ইএফটি মানে ইংলিশ ফর টুডেতে ভালো মতো ফোকাস করতে হবে। কারণ হলো ইএফটিতে তুমি যদি ভালো মতো ফোকাস করো, তাহলে তোমার রিডিং পার্ট থেকে যে প্যাসেজগুলো আসবে সেই প্যাসেজগুলো তুমি ভালো মতো প্রশ্ন বুঝতে পারবা, অ্যাটেন্ড করতে পারবা, এমসিকিউ অ্যান্সার দিতে পারবা, যেই জন্য তোমাকে এখানে ভালো মতো ফোকাস করা জরুরি। তো প্রথমে যেটা আসে সেটা হলো যে এমসিকিউ টপিকটা আছে, সেটার ক্ষেত্রে তোমাদের বোর্ড প্রশ্ন ভালো মতো রিভিশন দিতে হবে। তো এটা তো সবাই জানেই আর কি। তো এই ক্ষেত্রে যেটা হয় যে প্রশ্ন যেভাবে আসে, দেখা যায় যে প্রশ্নের মধ্যে একটা প্যাসেজ থেকে ভালো মতো প্রশ্ন হচ্ছে, তো সেই প্যাসেজের প্রশ্ন থেকে তোমরা যখন প্রশ্নগুলো আসবে, ইম্পর্টেন্ট প্যাসেজ যেগুলো আছে সেগুলো ভালো মতো পড়ে নিতে হবে। তো তোমাদের অবশ্যই তোমরা ফোকাস করবে ইম্পর্টেন্ট প্যাসেজের উপর, কারণ ইম্পর্টেন্ট প্যাসেজ থেকে যেরকম তোমার এডুকেশন, তারপরে তোমার ওইদিকে তুমি খেয়াল করে দেখবে আমেরিগো, তারপরে তোমার আরও বিভিন্ন যে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো আছে সেগুলোতে ভালো করে ফোকাস দিয়ে পড়বা। আর তোমরা তো অলরেডি বোর্ডের প্রশ্ন এতদিন সলভ করতে করতে, টেস্ট পেপার দিতে দিতে সলভ করতে করতে এগুলো কিন্তু ভালো মতো অলরেডি বুঝে গেছো। তো এই জন্য এই প্রশ্নগুলো ভালো মতো, যেগুলো আসলেই ইম্পর্টেন্ট সেগুলো ভালো মতো সলভ করা জরুরি। আর এমসিকিউ এমন একটা টপিক যে জায়গায় তুমি 10-10 পাইতে পারো, 10-5ও হয়ে যেতে পারে। তো এখানে যদি 10-5 হয়ে যায়, তাহলে প্লাস পাওয়া কিন্তু আসলে কিন্তু পরবর্তীতে কঠিন হয়ে যাবে। এই জন্য রিভিশন দেওয়ার সময় এই এমসিকিউ টপিকটা ভালো মতো রিভিশন করতে হবে আর কি, এটা মাথায় রাখা জরুরি। এরপরে ওয়ার্ড মিনিংয়ে ভালো মতো ফোকাস দিতে হবে আর কি, বুঝছো? কারণ কি, ওয়ার্ড মিনিং তুমি যদি ভালো মতো ফোকাস দাও, তাহলে যেটা হয় কি, প্যাসেজের মধ্যে অনেক আনকমন ওয়ার্ড থাকে। তোমার যেরকম আমি যদি বলি, তোমরা খেয়াল করে দেখবা ওই যে তোমার নেলসন ম্যান্ডেলা নিয়ে একটা প্যাসেজ আছে, সেখানে দেখবে রিকনসিলেশন, ইমানসিপেশন, এই টাইপের বিভিন্ন ধরনের নতুন নতুন ওয়ার্ড আছে যেগুলো হয়তো আমরা জেনারেলি হয়তো অতটা পরিচিত না। তো এই ওয়ার্ডগুলো কিন্তু তোমার ভালো মতো জানতে হবে। এমন সময় আসতেই পারে যে এমসিকিউতে প্রশ্ন আসলো যে ইমানসিপেশন মিনস, তারপরে 4টা অপশন দিল, তুমি হয়তো ইমানসিপেশন অর্থই জানো না, তুমি কি করবা? তো এইটার ক্ষেত্রে তোমার দুইটা সলিউশন হয়। একটা হলো ওয়ার্ড মিনিং যেগুলো আছে সেগুলো রিভিশন দেওয়ার সময় ভালো মতো রিভিশন দিয়ে দেওয়া, আর মানে অর্থ সহ বুঝে বুঝে সিনোনিম সহ রিভিশন দেওয়া, পারলে অ্যান্টোনিম সহ রিভিশন দেওয়া। আর একটা জিনিস অবশ্যই মেনটেন করা, সেটা হলো যে এইটা করার সাথে সাথে তুমি যদি মনে করো খুবই আনকমন ওয়ার্ড আসে, তাহলে সেটা প্যাসেজের সাথে কনটেক্সট বুঝে ইয়ে করে। মনে করো একটা লাইনের মধ্যে আছে, সেই ওয়ার্ডটা ওই ওয়ার্ডটা বাদ দিয়ে আশেপাশের ওয়ার্ডগুলো ভালো মতো পড়া বুঝে, তাহলে বুঝবা কি যে আসলে ওইটা কি বোঝাচ্ছে, তুমি সেটা ভালো মতো বুঝতে পারবে আর কি। এরপরে যদি শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে বলি, যে শর্ট কোয়েশ্চেন অবশ্যই 2-3 লাইনের মধ্যে লিখতে হবে এবং মূল কথা লিখতে হবে। তোমরা দেখা যায় কি যে শর্ট কোয়েশ্চেন আসে, প্যাসেজ যেরকম আছে প্যাসেজ থেকে হুবহু তুলে দাও, এটা হয়। কিংবা দেখা যায় কি যে আউলাজ হলে একটা কথা লিখে দিলেই লিখে দাও, এইটা তো এটা আসলে করা যাবে না, মূল কথা লিখতে হবে। আর 2-3 লাইনের মধ্যে লিখলেই ভালো আর কি, যেহেতু 5টা প্রশ্নের মতো হচ্ছে না, 5টা না 4টা এরকম প্রশ্ন হয় আর কি। ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে 3টা পয়েন্ট। শুরুতে প্রশ্ন পড়ে নিবা, উত্তর লেখার সময় প্রিপোজিশন, আর্টিকেল মাস্ট, এটা মেনটেন করবা এবং শুধু পয়েন্ট করে লিখবা। তো ইনফরমেশন ট্রান্সফার যদি আসে তাহলে এইভাবে লিখবা, তাহলে ইনশাল্লাহ পয়েন্ট টু পয়েন্ট লিখবা। এটা না অনেকটা ইজি টপিক, তারপরেও দেখা যায় যে তোমার প্রিপোজিশন আর্টিকেল না লেখার কারণে নাম্বার কাটা যায়। তারপরে তোমার দেখা যায় যে ভুলভাল ইনফরমেশন ভালো মতো না পড়ার কারণে তাড়াহুড়া করে পড়ছো। তো এইগুলো মেনটেন করা ট্রাই করবা। ফ্লো চার্টের ক্ষেত্রে বলবো যে প্রথম বক্সে যেভাবে আছে, মানে যে গ্রামাটিক্যাল ফর্মে আছে সেইভাবে বাকি সব হবে আর কি, বুঝছো? তো তোমাকে একটা ডেমো দেখাই। তুমি মনে করো কি আমেরিকা থেকে একটা প্যাসেজ আসছে, তো তোমার সেই প্যাসেজটা পড়েই বুঝে তোমাকে একটা টাইটেল বানাইতে হবে। তারপরে যেরকম করে দেখতেছো এইভাবে তোমার 6টা বক্স বানাইতে হবে। প্রথম বক্স তোমার প্রশ্ন দেওয়া থাকবে, বাকি বক্সগুলো লিখতে হবে। যেরকম দেখো এখানে কিন্তু শুরু হয়েছে যে লিভিং অন স্ট্রিট অ্যালোন, তো এখানে কিন্তু কি দিয়ে শুরু হয়েছে, তোমার এখানে তোমার পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, তাই না? তো এইভাবে কিন্তু তোমার মানে আইএনজি ভার্ব প্লাস আইএনজি ফর্মেটে বাকিগুলো লিখতে হবে। তো এইভাবে লিখবে। প্রথমটা যদি আর্টিকেল দিয়ে শুরু হয়, পরে সবগুলো আর্টিকেল দিয়ে হবে। প্রথমটা প্রিপোজিশন দিয়ে শুরু হলে সবগুলো প্রিপোজিশন হবে। এরকম করে আর কি লিখতে হবে আর কি। এবং অবশ্যই এই যে প্যাসেজটা আছে, মানে এই প্যাসেজ থেকে যে ফ্লো চার্টটা আছে, এই ফ্লো চার্টটা অবশ্যই ট্রাই করবা যেন তুমি
অবশ্যই এরকম খাড়া খাড়া করে দিতে আর কি, বুঝছো? তোমরা পাতাল করে দিতে পারো, কিন্তু ওই খাড়া খাড়া করলেই ভালো হয় আর কি, সবচেয়ে বেস্ট হয় এটা, এই ফরম্যাটেই লেখা। সামারি রাইটিংয়ের ক্ষেত্রে সবাই জানো তোমরা যে 1/3 লিখতে হবে, 1/3 হতে হবে এবং হুবহু কপি করা যাবে না, তাই না? এটা তো খুবই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট জিনিস। তো তোমাকে যদি একটা ডেমো দেখাই, তুমি মনে করো যে এডুকেশন থেকে একটা সামারি লিখতে হবে, তুমি এইভাবে লিখবা, 1 পৃষ্ঠার মধ্যে লিখবা এবং অবশ্যই মেইন কথা লিখবে, অবশ্যই একটা প্যারার মধ্যে হবে, এটা একটা ইম্পর্টেন্ট কথা, যে অবশ্যই 1 পারার মধ্যে হইতে হবে, এর বেশি যদি হয় তাহলে কিন্তু সেটা ঝামেলা। 1 পারার মধ্যে না হলে তুমি ধরো ভেঙে ফেলছো প্যারা, তাহলে কিন্তু তোমার নাম্বার কমে যাবে এবং এটা ফরম্যাটের মধ্যেও পড়ে না। আর হুবহু কোনো কথা লেখা যাবে না যে ডাইরেক্ট আসছে সেন্টেন্স বসে দিচ্ছে, নিজের যেই ওয়ার্ড যতটুকু জানো সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে আর কি। ক্লুজ এবং উইদাউট ক্লুজ এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এই ক্ষেত্রে আগের বছরের বোর্ডের প্রশ্নগুলো সলভ করবে এবং বেসিক রিভিশন দিবে। এখন একটা কথা বলি যে বেসিক রিভিশন একটা ব্যাপার আছে, আগের বছরের বোর্ডের প্রশ্নগুলো কিন্তু তোমরা সলভ করতেই পারো এবং তোমার কাছে যে বইটা আছে বা টেস্ট পেপার আছে বা প্রশ্ন ব্যাংক আছে, যাই থাকুক না কেন, তুমি আগের বছরের প্রশ্ন দেখে দেখে সলভ করবা। কিন্তু বেসিক রিভিশন যেটা হলো সেটা হলো যে দেখো, উইদাউট ক্লুজ এবং ক্লুজ এগুলোর ক্ষেত্রে তোমার প্রিপোজিশন, আর্টিকেল, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এই টপিকগুলো অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তো এই টপিকগুলো তোমরা মনে করো যখন তোমরা সাবজেক্ট রিভিউ ক্লাসগুলো যদি করো, কিংবা তোমার মনে করো তুমি নিজে থেকে যদি ওই গ্রামাটিক্যাল পার্টগুলো, রুলসগুলো আরেকবার একটু দেখে নাও আর কি, এগুলো তোমাদের হয়তো প্রশ্ন ব্যাংকের মধ্যে তোমরা পাবা, কিংবা তুমি যদি একটু রুলস যেখানে লেখা আছে তোমার নোট করা থাকলে সেখান থেকে একটু দেখে নিলে ভালো হবে। কারণ কি, এইখানে তোমার মনে করো যে তোমার রুলস অনুযায়ী বসানো একটা ব্যাপার আছে, মুখস্থ করে গেলে সবসময় প্যাসেজ যদি না মেলে তাহলে কিন্তু সমস্যা আছে, এটা মাথায় রাখা জরুরি। রিঅ্যারেঞ্জিং আরেকটা টপিক যেখানে অনেক বেশি নাম্বার কমে যায়, যেটা আগে বলছি। এই ক্ষেত্রে আগের বছরের বোর্ডের প্রশ্ন সলভ করবে এবং ভালো মতো পড়ে বুঝে মিলাবা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখা যায় কি তোমরা রিঅ্যারেঞ্জিং এর ক্ষেত্রে এই ভুলটা কিন্তু হয়, তোমরা যখন কলেজে পরীক্ষা দিচ্ছো, তারপরে মডেল টেস্ট দিয়ে আসছো, তখন হয়তো খেয়াল করছো যে তুমি মনে করো রিঅ্যারেঞ্জিং অনেক কষ্ট করে মিলাইছো, কিন্তু দেখা যায় কি যে তুমি হয়তো বা প্রথম দিকে হয়তো 3-4টা মিলছে, পরেরগুলা দেখা গেছে কি যে একটা একটু মিল হয়েছে, বাকি সব অর্ডার অনুযায়ী সব মিল হয় নাই এবং সবগুলো ভুল, এবং দেখা যায় কি তুমি 10-এ 4 পাও, 6 পাও, তাই না? এরকম হয়ে যায়, বাকি 3, 4, 5, 6 নাম্বার পর্যন্ত কাটা যায়। তো রিঅ্যারেঞ্জিং এ যদি মেজর ভুল হয় তাহলে প্লাস মিস হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। এবং বলতে গেলে তুমি দেখো বাংলা, ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু পিছিয়ে যাবে, বাংলা ফার্স্ট পেপারে যদি তুমি পিছিয়ে যাও, সেকেন্ড পেপার দিয়ে যেরকম কাভার করে ঠিক সেরকম করে তোমাকে ইংলিশ সেকেন্ডে আবার কাভার করার একটা বিষয় থাকবে। তো এই জন্য বলবো এখানে একটু সতর্ক হতে হবে। রিঅ্যারেঞ্জিং এর ক্ষেত্রে তোমরা যেরকম করে দেখতেছো এইভাবে তোমরা লিখতে পারো, প্রথমে বক্স করে 10টা ঘর বানাবা, তারপর তোমার কোন সেন্টেন্সের পর কোনটা প্রশ্ন অনুযায়ী লিখবে তোমরা তো জানো, এইভাবে তোমরা অনেকেই ফলো করো। অবশ্যই নিজে প্যাসেজটা লিখবে, প্যাসেজ না লিখলে কিন্তু তোমরা দেখা যায় যে নাম্বার কেটে দিতে পারে স্যার, বুঝছো? অবশ্যই শুধু বক্স করে রাখলেই হবে না, প্যাসেজও লিখতে হবে। অনেকে লেখে কি যে প্যাসেজও লেখার উপরে মনে করো নীল কালি দিয়ে ব্লু পেন ইউজ করে ওই মনে করো যুগ যুগ আকারে লেখে, তো এইভাবেও লিখতে পারো। তবে আমি মনে করি প্রথমটা যেটা দেখালাম বক্স করে করা, এটাই বেটার অপশন, এটাই করা ট্রাই করো। আর গ্রাফ চার্টের ক্ষেত্রে যদি বলি, অবশ্যই 5টা প্যারা করে লিখবা, 3 পৃষ্ঠার মধ্যেই লিখবা, কারণ গ্রাফ চার্ট যদি তুমি 3 পৃষ্ঠার মধ্যে না লেখো তাহলে কিন্তু অন্যগুলোর জন্য টাইম দিতে পারবা না, এটা মাথায় রাখা জরুরি। এখন গ্রাফ চার্টের ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখা অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা হলো যে মানে গ্রাফ বা চার্ট যেগুলো আসুক না কেন সেগুলো তো তোমার কি চার্ট সেটা জানতে হবে। যেরকম তুমি মনে করো কি যেগুলো যে পেছনে পেছনে লাইনের মতো থাকে সেগুলোকে বলা হয় লাইন চার্ট, এটা তোমরা হয়তো জানো। তারপর বক্স খাড়া খাড়া যেগুলো থাকে সেগুলোকে বলা হয় বার চার্ট। তারপর তোমার গোল গোল যেগুলো থাকে সেগুলো হলো পাই চার্ট। তো তোমার প্রশ্নে যে এই চার্টগুলো আসবে সেই অনুযায়ী দিতে হবে। আর অবশ্যই একটা কথা মাথায় রাখা জরুরি, যদি মনে করো কি তোমার ওই যে বার চার্ট যেগুলো আছে না, সেই বার চার্টের মধ্যে মনে করো যে যদি ধরে নাও যে একসাথে এরকম মনে করো দুইটা, মনে করো এখানে যেরকম দেখতেছো ফিমেল মেল এরকম করে দুইটা একসাথে কম্পারিজন করছে, তাহলে কিন্তু এই ক্ষেত্রে তোমাকে কিন্তু যখন তুমি মনে করো ডিসক্রাইব করবা 5টা প্যারার মধ্যে, ওই 5 প্যারার মধ্যে তোমার কম্পারিটিভ যে মানে কম্পারিজনের যে পার্টটা আছে সেই অংশটা কিন্তু তোমাকে দুইটা মিলায় কম্পারিজন করতে হবে একসাথে। মনে করো তুমি বললা যে 2007 সালে ছেলের সংখ্যা এত ছিল, মেয়ের সংখ্যা এত ছিল, একসাথে বলতে হবে। আর যদি মনে করো শুধু একটা একটা করে থাকতো তাহলে এই ক্ষেত্রে কিন্তু বলতে হতো যে 2007 সালে ছেলের সংখ্যা ছিল এত, তারপর 2008 সালে এত। তো এখানে যখন দুইটা একসাথে আসে তখন কিন্তু সেই বিষয়টা কিন্তু একটু হলেও আলাদা হবে। আর ফাইনালি কয়েকটা কথা বলবো স্টোরি রাইটিং নিয়ে, যে অবশ্যই টাইটেল দিবা। আর স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তোমাদের দুটো অংশ আছে, একটা হলো ট্রেডিশনাল স্টোরি আর একটা হলো ক্রিয়েটিভ স্টোরি। ট্রেডিশনাল স্টোরি যদি আসে তাহলে যে গল্প সেটাই লিখতে হবে আর কি, ক্রিয়েটিভ হলে সেটা একটু চিন্তা করে নিজে লিখতে পারবা। তো ট্রেডিশনাল স্টোরি মনে করো অনেস্টি ইজ দ্য বেস্ট বলে আসলো, তো তুমি মনে করো যে যেভাবে দেখতেছো এইভাবে লিখবে অবশ্যই। আর ট্রেডিশনাল স্টোরির ক্ষেত্রে একটা বিষয় যেটা সেটা হলো যে গল্পটা আছে, মনে করো যে অনেস্টি বেস্ট পলিসি এটা কি জিনিস, ওই যে উড কাটার ওই গল্পটা, তো এটা তোমাকে যা আছে সেটা লিখতে হবে। এই জন্য অবশ্যই কিছু স্টোরি রিভিশন ভালো মতো দিয়ে যাবা, যেগুলো স্পেশালি ট্রেডিশনাল স্টোরি, কারণ এগুলো তো বানানোর চান্স নাই, হ্যাঁ, এটা মাথায় রাখবা। আর অবশ্যই একটা কথা সেটা হলো যে এখানে তোমাকে প্রশ্নে যে পর্যন্ত দেওয়া থাকে, মনে করো যে তোমাকে ওয়ান্স আপন এ টাইম এখান থেকে শুরু করে হলো হিজ এক্স
স্লিপড ফ্রম হিজ হ্যান্ডস অ্যান্ড এই পর্যন্ত মনে করো দেওয়া আছে। তো তোমাকে এই পর্যন্ত অংশেই তোমাকে অবশ্যই ব্লু পেন দিয়ে লিখতে হবে, বাকিটুকু তোমার নিজের মতো করে তুমি গল্প বানায় লিখবা। তো ব্লু পেন দিয়ে লিখলে এটা সুন্দর হয় এবং ভালো হবে, এইভাবে ট্রাই করে দেখবা, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে বলবো যে অবশ্যই 2 পৃষ্ঠার মধ্যে লিখবা, অবশ্যই শেষে খাম দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তো মনে করো তুমি ইম্পর্টেন্ট লেটার অনেকটা এইভাবে লিখবা, 2 পৃষ্ঠার প্রথম অবশ্যই ফরম্যাটগুলো লিখবে, যে ডেট অ্যাড্রেস ঠিকঠাক মতো লিখবা, তারপরে সেলিব্রেশন ঠিকঠাক মতো থাকবে, তারপরে তুমি মূল বডিটা লেখার পরে মূল বডিটা তুমি কয়েক প্যারার মধ্যে লিখতে পারো, সেটা বেস্ট হয়। এরপর লাস্টের দিকে তুমি একটা কথা লিখবে যে আই হোপ ইউ উইল গিভ ইট এ ট্রাই, বা এরকম ওয়েটিং টু হেয়ার ফ্রম ইউ। তবে এগুলো লিখে ইউর সিনসিয়ারলি লিখে শেষ করবে, অবশ্যই নিচে খাম দিবা। তো যেভাবে দেখলে এইভাবে এই ফর্মেটে ট্রাই করো, ইনশাল্লাহ ভালো হবে। আর অবশ্যই বোর্ডের প্রশ্ন এবং সাজেশন ভালো মতো ফলো করবা। বোর্ডের প্রশ্ন অর্থাৎ টেস্ট পেপার, কোয়েশ্চেন ব্যাংক, এগুলো ভালো করে দেখে ট্রাই করো, ফলো করো। আর একটা কথা অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা হলো যে তোমাদের সাজেশন, মানে অর্থাৎ ভাইয়ারা যে সাজেশনের ক্লাস নিচ্ছে, বা আমি আজকে যে টেকনিক্যাল কথাগুলো বললাম, যেগুলোর মাধ্যমে তুমি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে তোমার জন্য A+ পাওয়াটা ইজি হবে, বা প্রসেসগুলো যেটা হয়তো তুমি অনেক বেশি জানতে পারো, একটা নতুন কিছু বুঝলে জানলাম, এই জিনিসগুলো তুমি ট্রাই করে দেখতে পারো, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি তোমার ইনপুট দিতে হেল্প হবে, পরীক্ষার হলে তুমি ভালো ইনপুট দিয়ে A+ পাওয়াটা ইজিয়ার হবে। আর কিছু কথা হচ্ছে তোমার টাইমের ব্যাপারে, হ্যাঁ। তো মনে করো তুমি গ্রাফ চার্ট যদি 20 মিনিটের মধ্যে শেষ করতে পারো, স্টোরি রাইটিং যদি 15 মিনিট, এবং ইনফর্মাল লেটারও যদি 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারো, তাহলে টোটাল 50 মিনিট হয় আর কি, তোমার 50 মিনিট লাগে। তো তোমার এই 50 মিনিট অবশ্যই দুপুর 12টা থেকে শুরু করতে হবে, অর্থাৎ তোমার দুপুর 12টা থেকে তুমি ট্রাই করবা যে রিটেন লিখতে, আর 10টা থেকে দুপুর 12টার মধ্যে, এই 2 ঘন্টার মধ্যে ট্রাই করবা তোমার জন্য গ্রামাটিক্যাল পার্ট, মানে তোমার যে রিডিং পার্ট যে টপিকগুলো আছে, গ্রামাটিক্যাল না সরি রিডিং পার্ট যেটুকু আছে, ওই রিডিং পার্টের টাইমটুকু তুমি যেন 2 ঘন্টার মধ্যে রিডিং পার্টটা শেষ হয়। তুমি রিঅ্যারেঞ্জিং নিয়ে আধা ঘন্টা 45 মিনিট বসে আসো, বাকিগুলো শেষ করতে পারলে না, পরে কিন্তু স্টোরি রাইটিং, গ্রাফ চার্ট এগুলো লিখে শেষ করতে পারো। তো এই জন্য ট্রাই করতে হবে প্রথম 2 ঘন্টার মধ্যে যেন রিডিং পার্টের টুকু অ্যান্সার হয়ে যায়, তারপরে শেষ করবে। আরেকটা জিনিস হয়, তুমি হয়তো সব কিছু একবার লিখলে, বাকি যেগুলো রিডিং পার্ট হয়তো ফাঁকা রাখে দিবা, পরে অ্যান্সার মনে করো লিখলে আর কি, এরকম। আর কিছু জিনিস মাথায় রাখবা, খাতা পাওয়ার পর মার্জিন টেনে লেখার জায়গা রাখবা এবং বক্স বানাবা, তারপর কাটাকাটি কম করে লেখা সুন্দর করে ট্রাই করবা। ইংলিশের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইংলিশ লেখা মনে করো তুমি অনেক গদবাদায় লিখলে, তবে লেখা সুন্দর না, কাটাকাটি বেশি, তাহলে নাম্বার কমে যাওয়ার চান্স, বিশেষ করে তোমার রিটেন পার্ট অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। আর প্রশ্ন যদি কঠিন হয়, বুঝছো, একটা কথা মাথায় রাখবা, প্রশ্ন কঠিন হলে কয়েকটা টপিকেই হতে পারে কঠিন, এবং এই জন্য তোমাকে ট্রাই করতে হবে যে তুমি যেন প্রশ্নে, অর্থাৎ তোমার যেটা প্রশ্ন কঠিন হচ্ছে, ওই পার্টের মধ্যে থেকে তোমার অবশ্যই রিভিশনটা, মানে আজকে কালকে তুমি যে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য রিভিশন দিবা, এই পার্টে সবচেয়ে বেশি পরিমাণে ফোকাস দিয়ে রিভিশন দিতে হবে। ক্লোজ, উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জিং, MCQ, এই পার্টগুলো, অর্থাৎ এই 4টা পার্ট অনেক বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে রিভিশন দিবা আর কি। তো আশা করি ইনশাল্লাহ এই বিষয়গুলো মাথায় রাখবা, আর ইনশাল্লাহ অল দ্য বেস্ট, ভালো মতো ইংলিশ প্রিপারেশনটা নাও। বাংলা পরীক্ষা অলরেডি হয়ে গেছে, যেরকমই হোক ক্যালকুলেশন করো, উত্তর মিলাই টেলাই নাও, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। আর ইংলিশ পরীক্ষার জন্য ভালো মতো প্রিপারেশন নিও। অল দ্য বেস্ট।